নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে। এবং দেখুন, 5% ডিএডিআর ঘোষণা মুখ্যমন্ত্রীর, অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি ঘোষণা করেছেন 5% ডিএডিআর বৃদ্ধির। তো সেক্ষেত্রে এটা খুবই ভালো এবং সুখবর রয়েছে ত্রিপুরায় প্রত্যেকটি কর্মচারী এবং পেনশনার্সদের জন্য। দেখুন, কর্মচারী ও পেনশনার্সদের আরও 5% ডিএডিআর ঘোষণা করল ত্রিপুরা সরকার। আজ অর্থাৎ সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অর্থাৎ যে গত অধিবেশন, সেই অধিবেশনের দিনেই কিন্তু ঘোষণা করেছেন যে আরও 5% ডিএডিআর বৃদ্ধি করা হলো। তিনি জানান যে এর ফলে 1,20,000-এরও বেশি নিয়মিত কর্মচারী অর্থাৎ রেগুলার এমপ্লয়ি এবং তার সাথে সাথে যেমন উপকৃত হবেন, তেমনি 81,019 জন পেনশনার উপকৃত হবেন। এতে রাজ্য সরকারের বছরে ব্যয় হবে 500 কোটি টাকা। চলতি বছরের এপ্রিল মাস থেকেই এটা কিন্তু কার্যকর হবে এবং জানা গেছে এই 5% ডিএডিআর ঘোষণা করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে যে ফারাক, সেটা রইল 17%। এই ঘোষণার পর মুখ্যমন্ত্রী যখন বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি জানান যে রাজ্য সরকার কর্মচারী বান্ধব। নানা আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে বদ্ধপরিকর। রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর থেকে মোট 36% ডিএডিআর প্রদান করা হয়েছে। বর্তমানে আরও 5% বৃদ্ধি করা হলো। একটা সময় এ রাজ্যে কর্মচারী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের জন্য আন্দোলন করতে হতো। বর্তমানে বিজেপি সরকারের আমলে আন্দোলন ছাড়াই সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিকে কেন্দ্রে ডিএডিআর 58%, রাজ্যে ডিএডিআর 41%। আবারও হিসাবের ব্যবধান 17%, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ডিএডিআরের ব্যবধান, সেটা রইল 17%। এবং সোমবার প্রত্যাশিতভাবেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডিএডিআর বৃদ্ধির ঘোষণা করলেন। আর্থিক শৃঙ্খলা ও আর্থিক সংস্থানের খুঁটিনাটি সমস্যা সংক্রান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী এবং তার টিমের আন্তরিকতায় যে কোনো ঘাটতি ছিল না, তা তার বক্তব্য থেকে উঠে এলেও একটি অতি উচ্চাকাঙ্ক্ষী অংশের কুঁচকে যাওয়া ভুরু এতে স্বাভাবিকভাবেই সরলরেখায় নেমে এলো না। সুযোগ বুঝে অসন্তুষ্টির একটি কুঞ্চিত ভুরু যুগলকে স্বস্থানে কায়েম রাখতে বিরোধীরাও তাদের চিরাচরিত অগ্নি ও ঘৃতাহুতি ফর্মুলাতেই পথ হাঁটলেন। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের একটি বড় অংশের শিক্ষক কর্মচারীদের কাছে এই ডিএ প্রাপ্তি যথেষ্ট সুবাতাস বয়ে যাবার সমতুল্য বলেই বিবেচিত হলো। পাওনাদারদের তাগিদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই পাওনা মিটিয়ে দেওয়ার কার্যকর কৌশলও সমান জরুরি। আজকের দিনে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে বড় হিসাব শুধু ডিএডিআর নয়, এর সঙ্গে রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 এর দাবি, রয়েছে চিকিৎসা সংক্রান্ত পাওনাকড়ি, গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক প্রাপ্তির প্রত্যাশা। রাজ্যের শিক্ষকদের মধ্যে একটা বড় অংশের মধ্যে গ্রেড পে বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষকদের তুলনায় রাজ্য সরকারের অস্নাতক, স্নাতক, স্নাতকোত্তর শিক্ষকরা
বছরে প্রায় 80,000 থেকে 2,10,000 টাকা পর্যন্ত কম পাচ্ছেন। তবু গ্রেড পে বৈষম্য দূরীকরণে ডবল ইঞ্জিন এখন কেন ঐকান্তিক তৎপর নয়, তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। একজন পিজি শিক্ষক যখন নির্দিষ্ট বেতন পাচ্ছেন, তখন একই বিদ্যালয়ের ইনচার্জ বা সহকারী প্রধান শিক্ষক প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা থেকে সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা কম পাচ্ছেন। এটিও আন্তরিকতা ও বাস্তবের অমিলের বড় উদাহরণ। এর সঙ্গে রয়েছে ভিশন ডকুমেন্টে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রশ্ন। কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশন কার্যকর করার জোরালো প্রচার হয়েছিল, কিন্তু কেন্দ্র যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 দিচ্ছে, সেখানে রাজ্যে এখনও ফারাক রয়ে গেছে। আজও বিষয়টি প্রাসঙ্গিক, কারণ 5% ডিএডিআর বৃদ্ধির পরেও 17% বকেয়া থেকে যাচ্ছে। শিক্ষক কর্মচারীদের বক্তব্য, ফিটমেন্ট ফ্যাক্টরেও ঘাটতি বর্তমান। এবার অষ্টম বেতন কমিশন গঠনের আলোচনা অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণার 1 বছর পরও রাজ্যে বেতন কমিশন অধরায়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন গঠন হলে বহু বৈষম্য দূর হতে পারে। এবং শিক্ষক কর্মচারীদের মতে ডক্টর মানিক সাহার আমলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেটে যদি এই বৈষম্য দূরীকরণে বড় পদক্ষেপ নেওয়া হতো, তবে তা ত্রিপুরার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে উঠতে পারত। স্বর্ণাক্ষরে লেখা থাকত দুই নেতার নাম, পাশাপাশি গোটা সরকার সহ দলের। এমন উদাহরণ সরকারি কর্মচারীরা দীর্ঘদিন মনে রাখতেন। আজকের আলোচনায় রয়েছে ষোড়শ অর্থ কমিশনের বিষয়টিও। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হয়েছে। ষোড়শ অর্থ কমিশন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের ডিএডিআর 41% পৌঁছেছে, কিন্তু অতীতের অভিজ্ঞতা রাজ্যের শিক্ষক কর্মচারীদের বারবার হতাশ করেছে। চতুর্থ বামফ্রন্ট সরকারের সময় শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত সংগঠনের নেতৃত্ব বারবার বলেছিলেন সমস্ত পাওনাকড়ি মিটিয়ে দেয়া হোক, তাহলেই পরবর্তী অর্থ কমিশন সেই অর্থ রাজ্যের জন্য নিশ্চিত করবে। তখন তৎকালীন সরকারের তরফে প্রায় বলা হতো কেন্দ্র দেয় না, কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে টাকা ছিনিয়ে আনতে হয়। কিন্তু জাতীয়বাদী ফেডারেশন হাইকোর্টে মামলা করার পর ইতিবাচক রায়ে সরকার ডিএডিআর ব্যবধান শূন্যে নামিয়ে আনতে বাধ্য হয়। যদিও ফিটমেন্ট ফ্যাক্টর 1.86 থেকে 2.25-এ আটকে যায়। এরপর বিজেপির ঝোড়ো প্রচারে সপ্তম বেতন কমিশনের মতো সমস্ত পাওনাকড়ি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি উঠে আসছে। সরকারে এসে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা হয়, কিন্তু অভিযোগ এই সুবিধাও সবার ভাগ্যে সমানভাবে জোটেনি। বৈষম্য এখানে শেষ নয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এখনও বিভিন্ন স্তরে এই বৈষম্যের প্রভাব অনুভব করছেন। অনেকের মতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে শিক্ষক কর্মচারীদের বড় ক্ষতি করেছিলেন। প্রতিবেশী আসামসহ বহু বিজেপি শাসিত ও অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় সরকারের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই 58% ডিএডিআর ঘোষণা করা হয়েছে, অথচ ত্রিপুরা এখনও গ্রেড পে বৈষম্য দূরীকরণের দৃশ্যমান অগ্রগতি নেই। 70-এর দশকের আন্দোলনের ইতিহাসও আজ আলোচনায় উঠে আসছে। লাগাতার ধর্মঘট, তারপর 1977-এর বিধানসভা নির্বাচন, 1978-এ বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষক কর্মচারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ সবই ইতিহাসের অংশ। পরবর্তী সময়ে কংগ্রেস টিইউজেএস সরকার আমলে তৎকালীন শিক্ষক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার 37,500 নিয়মিত চাকরি দেওয়ার পাশাপাশি বৈষম্য দূরীকরণে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজও তিনি শিক্ষক কর্মচারীদের কাছে স্মরণীয়।
বর্তমানে সরকারে আছেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনিও বাম আমলে বঞ্চনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, ফলে তিনি নিশ্চয়ই উপলব্ধি করেন আন্তরিকতার ঘাটতি থাকলে কিভাবে বঞ্চনা তৈরি হয়। অনেকে মনে করিয়ে দেন নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীনও বৈষম্য দূরীকরণের উদ্যোগ দেখা দিয়েছিল এবং সুধীর রঞ্জন মজুমদারের সময়েও তার বাস্তব উদাহরণ ছিল, কিন্তু এরপর আর পূর্ণাঙ্গ বেতন কমিশন কার্যকর হলো না। আজও বহু শিক্ষক কর্মচারী পে রিভিউ কমিটিকে অভিশাপ হিসেবে দেখেন। 5 বছরের ফিক্সড পে প্রথার ক্ষত আজ কিন্তু তাজা। আইনি জটিলতায় চাকরি প্রক্রিয়া বহু ক্ষেত্রে থমকে গেছে। যারা প্রথম দিন থেকে নিয়মিত পে স্কেলের দাবি তুলেছিলেন, আজ তারাই কথায় সঠিক বলে প্রমাণিত হচ্ছে। আগামী 5 বছরের শেষে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ পেরোলে শিক্ষক কর্মচারীরা হয়তো আবারও বলবেন পঞ্চদশ অর্থ কমিশনের পাওনাকুড়ি পুরোপুরি মিটিয়ে না দিয়ে ডক্টর মানিক সাহাও একই পথ ধরে হাঁটলেন। সরকারের আন্তরিকতা এবং বাস্তবের অমিল একটি অর্থ কমিশনের শেষে স্পষ্ট হয়ে ওঠে। কতটা ক্ষতি করে শিক্ষক কর্মচারীদের আর কতটা প্রভাব পড়ে রাজ্যের অর্থনৈতিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায়। সহজ অর্থনীতির হিসাব বলছে শিক্ষক কর্মচারীদের হাতে টাকা এলে সেই টাকার ইতিবাচক প্রভাব সরাসরি রাজ্যের অর্থনীতিতে পড়ে। চলমান ঘাটতি রাজ্যের আর্থিক বিকাশ এবং অর্থনৈতিক মেরুদণ্ডে ধাক্কা দিচ্ছে। সচেতন মহলের মতে আমলাতান্ত্রিক মহাসমারোহে অর্জিত এই ধাক্কা সবাইকে নিয়েই সামলাতে হবে। অতএব চরই বেতি। অন্যদিকে গেজেটেড অফিসার সংঘের সভাপতি দেবাশিস রায় ও টেট অ্যাসোসিয়েশনের সচিব অজয় পাল সহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ সরকারকে 5% ডিএ প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে সরকারকে আগামীতে আরও আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন। পাশাপাশিভাবে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধিসহ অনিয়মিত কর্মীদের প্রতি আরও আন্তরিক ও সহানুভূতিশীল হয়ে সার্বিক উন্নয়নে গতিশীল হবার দাবি রেখেছেন। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় রেগুলার কর্মচারী এবং পেনশনার্সদের জন্য। এবং তাছাড়াও ত্রিপুরাতে যেহেতু অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ফিক্সড পে কর্মচারী রয়েছেন, তাদের কথাও কিন্তু বর্তমান সরকারকে ভাবতে হবে এবং দেখা যাক আরও কী কী ঘোষণা করছে। যা কিছু ঘোষণা করবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার অধিবেশন সংক্রান্ত, কর্মচারী সংক্রান্ত যা কিছু খবর আসবে প্রত্যেকটি আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।